আজকে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহানা বাজপেয়ী। সঙ্গীতের বিভিন্ন আঙ্গিকেই শাহানার সাবলীল বিচরণের কথা আমরা জানি। শাহানা রবীন্দ্রসঙ্গীত ভারী ভালো গায় লোকসঙ্গীতও। আমরা সবাই এখন গৃহবন্দী, কিন্তু আমাদের মন কি গৃহবন্দী আছে? শাহানা বাজপেয়ীর গান তো আমাদের বলে দিয়েছে যে মনকে বন্দী করা যায় না। শাহানা, অনুষ্ঠানের শুরুতেই আপনার সেই গান শুনতে চাই, মন বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি, আরে মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। কোয়ারেন্টাইনে শরীর থাকে, মনকে কোয়ারেন্টাইনে রাখা যায় না। শাহানা, আপনি এই সময় কেমন আছেন? এই আতঙ্কের সময়, যখন সারা পৃথিবী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে আতঙ্কিত ভীত, আপনি আপনার গান নিয়ে, আপনার রবীন্দ্রনাথ নিয়ে কিভাবে বাঁচছেন? যতই হতাশা আসুক, আমি শান্তিনিকেতনে আমার বাড়িতে আমার পরিবারকে নিয়ে আছি, আমরা সকলে একসঙ্গে আছি। এটাই আমার মনে হয় সবচেয়ে শান্তির জায়গা আমার কাছে। আমার কাজের যেরকম প্রেক্ষিত, তাতে হয়তো আমি দূরেও থাকতে পারতাম আমার মেয়েটার কাছ থেকে, আটকে যেতে পারতাম কোথাও কোনো দূর দেশে গিয়ে, সেটা যে হয়নি। আশায় আশায় বুক বাঁধছি যে একদিন সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে, আবার পৃথিবীর অসুখ সারবে, আমাদের মনের অসুখও আশা করি সকলের সেরে যাবে। এইভাবেই আমি বেঁচে আছি। রোহিণী, আপনার মেয়ে, এরকম অনেক মায়েরা আছেন যাদের রোহিণীর মতন ছেলে বা মেয়েরা আছেন, তাদের জন্য আপনার কোনো বিশেষ বার্তা? আমার বিশেষ বার্তা হয়তো কিছু নেই, তবে একটা কথা, আমি খুব অপটিমিজমে বিশ্বাস করি, আমি খুব আশাবাদী একজন মানুষ। এতটা সময় নিজেদের এই বয়সের বাচ্চাদের সঙ্গে কাটানো, যেই বাচ্চারা জাস্ট স্কুলে যেতে শুরু করেছে, আমরা তো এতটা সময় পাই না তাদের সঙ্গে কাটানোর। হঠাৎ করে একটা অসীম ছুটি পেয়েছে তারা, তারা আমাদের সঙ্গে সর্বক্ষণ ছায়ার মতো রয়েছে, তাদের স্কুল নেই। আমি মনে করি এইটার মধ্যে একটা ভালো লাগার জায়গা তো আছে বটেই। আমরা তো এত সময় এইভাবে অনিশ্চিত একটা সময় কাটাইনি মা বাবার সঙ্গে বাড়ির মধ্যে, যে কবে স্কুল খুলবে জানি না, কারণ আমাদের ছুটিগুলো বাঁধা ছিল। আমরা জানি যে 28শে এপ্রিল ছুটি হবে, 21শে জুন স্কুল খুলবে। স্কুলের কথাই বলছি, ছোটবেলায় যে বাবা মার সঙ্গে আমাদের ওইটুকু সময়ই বাঁধা। কিন্তু এরম তো একটা সময় আমরা কাটাইনি, তখন জানি না স্কুল কবে খুলবে। অনেক স্কুল, রোহিণীদেরই স্কুল যেরকম সকালবেলা কিছুক্ষণের জন্য অনলাইন হচ্ছে, এবং অনেকের স্কুল হচ্ছেই না, অনলাইনও নয়, কিছুই না, তারা তাদের বাবা মার সঙ্গে, তাদের ঠাকুরদা ঠাকুমার সঙ্গে বাড়িতে আছেন। আমার মনে হয় যে একটা অদ্ভুত সময় আমরা পেয়েছি সকলে একসঙ্গে থাকার, সেই সময়টাকে খুব ক্রিয়েটিভলি, খুব সুন্দরভাবে অনেক সৃষ্টিশীল কাজ বাচ্চার সঙ্গে করে কাটানোতে মনে হয় আমাদের সকলেরই মন ভালো থাকার কথা। একসঙ্গে গান গাওয়া, নাচ করা, বাচ্চাদের থেকে কিছু শেখা, তারা কি শিখেছে আমরাও কিছুটা শেখালাম, ছবি আঁকা, নতুন নতুন জিনিস বানানো,
এবং সেই সবের আইডিয়াস কিন্তু অপ্রতুল ইন্টারনেটে, কিভাবে বাচ্চাদের সঙ্গে বিভিন্ন কাজকর্ম করে সময় কাটানো যায়। এবং আমার মনে হয় ইন্টারনেটেরও দরকার নেই। মস্তিষ্ক প্রসূত অনেক নতুন নতুন জিনিস মা বাবারা বানাতে পারেন, সারা জীবন বানিয়েছেন। আমার বাবা মার সময় ইন্টারনেট ছিল না, ফলে বাচ্চাদের সঙ্গে এই যে একটা সময় আমরা পেয়েছি, যে সময়টা আমাদের পাওয়ার কথা না, আমার মনে হয় উই শুড ট্রেজার ইট এবং সেটাকে যথাসম্ভব সুন্দর করে কাটানো। আমরা একটা কথা জানি, একাকী গায়কের নয়কো গান, গাইতে হয় দুইজনে। একজন গায় খুলিয়া গলা, একজন গায় মনে। আপনার যে ভক্তরা আছেন এই বিপন্ন সময়ে ভালো থাকতে তাদের কি বিশেষ বার্তা দেবেন? আমার যারা গান শুনতে ভালোবাসেন, আমি তাদেরকে এটাই বলবো যে যাদের যতটুকু সুযোগ হয় এই সময় গান শুনুন, অনেক অনেক গান শুনুন, অনেক পুরনো গান শুনুন যে গানগুলো শোনা হয় না বা শোনা হয়নি কাজের চাপে। এখন তো একটা অদ্ভুত সময় যাচ্ছে। গান গান মিউজিক এমন একটা জিনিস যেটা মনকে ভালো করতে পারে। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড, বৈজ্ঞানিকভাবে এটা প্রুভ যে গান মিউজিক মানুষের মন ভালো করতে পারে, মন যেরকম দুঃখের সময় দুঃখের উপশম করতে পারে। আমার মনে হয় অনেক অনেক গান শোনা উচিত, এবং যারা লিখতে পারেন তাদের লেখা উচিত, যারা ছবি আঁকেন তারা আরো বেশি ছবি আঁকুন, যারা গান গাইতেন কিন্তু চাকরিতে সংসারে গান চাপা পড়ে গেছে তারা আবার নতুন করে গান করুন। আমার মনে হয় এইটাই আমার বলার আছে যে আমাদের সকলের মধ্যে একজন সৃষ্টি করার মানুষ আছেন, সকলের মধ্যে। সে নানা বিষয় নানা রকম সৃষ্টি করতে পারে। সেই মানুষগুলোকে ডেকে আনুন ভেতর থেকে, ডেকে এনে সেই মানুষটির সাথে গল্প গুজব করুন, নিজের সাথে গল্প গুজব করার মতো। নিজের ভেতরের যে প্রতিভা সেটাকে নানা কাজের চাপে যেগুলো চাপা পড়ে যায় সেগুলোকে বার করে আনুন। এবং আরেকটা কথা বলবো যে যথাসম্ভব আমাদের জীবনের সাথে যারা সম্পৃক্ত, যারা আমাদের বাড়িতে কাজ করেন, যারা আমাদের টোটো গাড়ি চালান, রিক্সা চালান, যারা আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করেন, তারাও এখন কাজ ছাড়া, চাকরি ছাড়া। তাদেরকে কাছে কাছে রাখুন, তাদের খেয়াল নিন, তাদের যাতে খাওয়া পড়ার সুবিধে হয়, যাতে তাদের না খেতে পেতে হয়, এইটা যেন সকলের মাথায় থাকে। কারণ আমরা সকলেই বুঝতে পারছি, আমরা যারা এই পজিশনে আছি, বিশেষত যারা অভ্যস্ত মানুষের সাহায্য পেয়ে, যেই সব মানুষগুলো ছাড়া আমাদের দিন চলে না, সেই মানুষগুলোর জন্য যেন আমরা এই সময় সবচেয়ে মন দিয়ে ভাবি এবং তাদের সুরাহা হোক জীবনের, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে যেন খেয়াল রাখি। খুব জানতে ইচ্ছে করছে, রবীন্দ্রনাথ আপনাকে এই সময়ে কিভাবে অনুপ্রাণিত করছেন? রবীন্দ্রনাথ এই সময় তো অনুপ্রাণিত ভীষণভাবে করছেন, যেরকম প্রত্যেক দিনই আমাকে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের লেখা অনুপ্রাণিত করে। এবং আমার যেহেতু কাজটাই রবীন্দ্রনাথকে নিয়ে এই মুহূর্তে, সেই জন্যে রবীন্দ্রনাথ আলাদাভাবে আমি বলবো এই সময়ের জন্য আরো বিশেষ করে যে আমি ওনার প্রচুর প্রবন্ধ এখন পড়ছি, বিশেষত ওনার হিউম্যানিজম নিয়ে যে সমস্ত প্রবন্ধ, রিলিজন অফ ম্যান, মানুষের ধর্ম এবং স্বদেশী সমাজ, ন্যাশনালিজম নিয়ে যে সমস্ত লেখা, সেগুলো নিয়ে আমি পড়াশোনা করছি খুবই, এবং সেগুলো নানাভাবে আমি উদ্বুদ্ধ করছে। এবং ওনার গান তো আছেই, যেটা সর্বক্ষণ চলতে থাকে। আমি আমার প্রিয় গায়ক গায়িকাদের গান সকাল থেকে চালিয়ে রাখি, সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি আমার রবীন্দ্রনাথের গান চলে, আমার প্রিয় শিল্পীদের কণ্ঠে। এইভাবেই রবীন্দ্রনাথ অনুপ্রাণিত করছেন আমাকে। আর রবীন্দ্রনাথের কবিতা অনেকদিন পড়িনি, সেটা হঠাৎ করে আবার কদিন হলো কবিতা পড়তে আরম্ভ করেছি। সোনার তরী কাব্যগ্রন্থ স্কুলে, সেখান থেকে স্কুলের বই খুঁজে পেয়ে আমি সেটা পড়তে আরম্ভ করেছি। সোনার তরীর প্রসঙ্গ যখন এলো, সোনার তরী থেকে একটা কবিতা আমাদেরকে পড়ে শোনান না। আমি সোনার তরী থেকে আমার বাবার খুব পছন্দের একটা কবিতা প্রতীক্ষা পড়ছি। যত সময় কাটছে ভাবি যে মা যদি এখানে আজকে থাকতেন এখনো শান্তিনিকেতনে এই সময়ে, আর আমরা আজকে যেতাম লন্ডনে, তাহলে মা বোধহয় দুশ্চিন্তায় থাকতেন। বাবা থাকলে বাবা তো আরো দুশ্চিন্তা করতেন, পায়চারি করতেন সারাদিন রাত। বাবার পছন্দের একটা কবিতার আমি প্রথম কয়েকটা লাইন পড়ছি। কবিতাটির নাম প্রতীক্ষা, সোনার তরী কাব্যগ্রন্থের। ওরে মৃত্যু, জানি তুই আমার বক্ষের মাঝে বেঁধেছিস বাসা,
যেখানে নির্জন পুঞ্জে ফুটে আছে যত মোর স্নেহ ভালোবাসা, গোপন মনের আশা, জীবনের দুঃখ সুখ মর্মের বেদনা, চিরদিবসের যত হাসি অশ্রুচিহ্ন আঁকা বাসনা সাধনা, যেখানে নন্দন ছায়ে নিঃশঙ্কে করিছে খেলা অন্তরের ধন, স্নেহের পুত্তলিগুলি আজন্মের স্নেহ স্মৃতি আনন্দ কিরণ, কত আলো কত ছায়া কত ক্ষুদ্র বিহঙ্গের গীতিময়ী ভাষা, ওরে মৃত্যু জানিয়াছি তারই মাঝখানে এসে বেঁধেছিস বাসা। নিশিদিন নিরন্তর জগৎ জুড়িয়া খেলা জীবন চঞ্চল, সে দেখি রাজপথে চলেছে অশ্রান্ত গতি, যত পান্থ দল রৌদ্র পাণ্ডু নীলাম্বরে পাখিগুলি উড়ে যায় প্রাণপূর্ণ বেগে, সমীর কম্পিত বনে নিশি শেষে নব নব পুষ্প। কবিতা শুনলাম, আবার একটা গান শুনি রবীন্দ্রসঙ্গীত, তারপর চলে যাব একটু কথায়। ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়, বন ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, বন ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়। পয়লা বৈশাখ এই শব্দটি শুনলে আপনার ঠিক কি মনে হয়? ছোটবেলার কথা মনে হয়, শান্তিনিকেতনে নববর্ষের দিন কিভাবে কাটাতাম, বন্ধুদের কার্ড এঁকে এঁকে দিতাম, বাবা মাকে কার্ড এঁকে এঁকে দিতাম, বড়দের প্রণাম করতাম, শুভেচ্ছা জানাতাম। একটা অস্বাভাবিক গন্ধরাজ ফুলের গন্ধওয়ালা দুপুর, ঘুঘুর ডাকওয়ালা দুপুর, নববর্ষের দুপুর। সকালবেলা রবীন্দ্রনাথের জন্মদিনও পালিত হতো নববর্ষের দিন, কারণ রবীন্দ্রনাথের জন্মদিনের সময় স্কুল ছুটি হয়ে যেত। এই কথাগুলোই মনে পড়ে, বাবা মার কথা খুব মনে পড়ে, কারণ তারা আর কেউ নেই আমার সঙ্গে। এবং এই বছরের নববর্ষটা তো একদম অন্য রকম একটা নববর্ষ। এখানে কাউকে যে শুভ নববর্ষ বলবো সেটা বলতেও বাদ সাধে মন, কিন্তু বলতে তো হবেই, শুভর আশা তো আমাদের সকলকে করতে হবে, তাই না? এইটুকুই বলবো যে আশাহত হবেন না। এই যে আমাদের বন্দি থাকার দিনগুলো, এই দিনগুলো আমাদেরকে আরো শক্ত করুক, এই দিনগুলো আমাদেরকে আরো মনুষ্যত্বের দিকে, মানুষের দিকে এগিয়ে নিয়ে যাক, নিজের দিক থেকে আপন হতে বাহির হয়ে যেন আমরা বাইরে দাঁড়াই আর বিশ্বলোকের সাড়া পাই বুকের মাঝে। এটাই আমি বলবো যে নববর্ষে যেন আমরা সকলে এই সংকল্প করি যে এই বন্দি দশা যেন আমাদের মনের জানলাগুলো খোলে, চোখ আরো খুলে দেয়। শুভ হোক সকলের নববর্ষ, যার যেরম ভাবে হবে, কারণ সময় তো ঘুরবে, ভালো সময় অফকোর্স আসবে, এটাই আমি বিশ্বাস করি। করছি শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকুন। শাহানা, আপনিও আপনার পরিবার নিয়ে এই সময় সুস্থ থাকুন এই কামনা করি। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। সকল মালিন্য কেটে যাক, আবার
শুভ সকাল আসুক এই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।